মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে আমার আদিকে বুঝিয়ে থানা থেকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। আমাকে আমি তো হ্যাঁ, তোমাকে। ঠিক আছে ঠিক আছে আমাকে আমাকে আমি 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 আমাকে দেখো রাধা, এই বাড়িতে একমাত্র তোমার সঙ্গে আমার যোগাযোগ হয়, আর কারোর সাথে না। কাজেই যা করতে হবে সেটা তোমাকেই করতে হবে, কিন্তু আমার কথা মতো করতে হবে। তুমি এখনো আমাকে ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে কিছু করেছি? তাহলে আসলে ওই ইয়ে মানে ভূতেই একটুখানি। হ্যাঁ জানি রাধা, ভূতকে সবাই ভয় পায়, আমিও পেতাম। হ্যাঁ, কারণ মানুষ বুঝতে পারে না যে ভূত মানেটা কি। কি আপনিও ভূতে ভয় পেতেন? ভূত 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 করা বন্ধ করো, আর যেটা বলছি সেটা শোনো। রাধা, আদিকে ওর মেয়ের কথা মনে করাতে হবে। ওকে বোঝাতে হবে যে ওর মেয়ে যতই ওকে খারাপ কথা বলুক, ভুল কথা বলুক, বাজে কথা বলুক, ও আদিকে ছাড়া থাকতে পারবে না। আদিকে মনে করাতে হবে যে বাবা মা দুজনেই না থাকলে আমাদের পুপুল অনাথ হয়ে যাবে। তোমাকে বোঝাতে হবে রাধা। ইয়ে মানে রাধা, আর ভাবার সময় নেই। আদি যদি একবার ওই স্বীকারোক্তিতে সই করে নেয় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, সব শেষ। আর আমার আমার পরিবারকে, আদিকে, পুপুলকে আমি শেষ হতে দিতে পারবো না। আদিকে আটকাতে পারবে না তুমি রাধা? না মানে ইয়ে বই উনি কি আমার কথা শুনবেন? সহজ হবে না, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা করলে তুমি ঠিক পারবে রাধা। পারবে না বলো? রাধা, যে বাচ্চা মেয়েটাকে ভালো রাখার জন্য তুমি তাকে তার মা বললে, তার জন্য পারবে না? সেই বাচ্চাটার মধ্যে তুমি তোমার ছোটবেলা খুঁজে পাচ্ছ, তার জন্য পারবে না? পারবে তো রাধা? বলো না, পারবে না? আর সময় নেই রাধা, আর সময় নেই। তোমাকে বুঝতে হবে, আর সময় নেই। আমার পুপুলের জীবন, ওর ভবিষ্যৎ তোমার হাতে। তুমি পারলে ওর ভবিষ্যৎ গড়তে পারবে, আর না পারলে রাধা, পারতে হবে। পারবো পারবো আমি আমি পারবো। মা 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 আমি কিছু পারি আর না পারি, আমি থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হতে আমি দিতে পারবো না। তুমি চাও রাধা, আদিকে বুঝিয়ে এই বাড়িতে ফিরিয়ে আনো রাধা, প্লিজ যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যাব বড় মা, আদিত্য দাস সাথে আমি দেখা করতে যাব। মানে তুমি ওখানে গিয়ে কি করবে? আমার আমার আদিত্য দাস সাথে কিছু কথা আছে দিদি। কত হাতি গেল জল, মশা বলে কত তল। ভুল বলে ফেললাম, মানে আবার ভুল বলে ফেললাম, উল্টোটা হবে। হরে কৃষ্ণ। রাধা, তোমার সাথে দাদা ভাইয়ের কি কথা আছে? আর তুমি এসবের মধ্যে কেন ঢুকছো? আছে আছে কথা আছে, আর আমি আমি জানি আদিত্য দা আমার কথা শুনবেন। বড় মা আমাকে একবার সুযোগ দিন না, একটা। আমি আমি গেলে, যদি গেলে কোনো লাভ হবে না রাধা, বরং আরো স্পয়েল হয়ে যাবে। বাই দ্য ওয়ে, তুমি তুমি কি বোঝাবে? মানে আদিত্যর বাড়ির লোক, ইভেন আমরা ওকে বোঝাচ্ছি, ও বুঝছে না। তুমি বললে ও বুঝে যাবে।
আমি অত কিছু জানি না দিদি, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি আমি আমি ওখানে যাব, ব্যাস। যাস না, যাস না দাদা। তুই তো আদিকে জানিস না, ও রাগারাগি করবে, তুই গেলে অপমান করবে। যাস না। করুক, যা ইচ্ছে করুক, যা ইচ্ছে বলুক আমায়, আমি তারপরেও যাব বড় মা, আমি যাবই। না, আমার বাবাকে কেউ বাঁচাবে না, কেউ না। বাবা এই বাড়িতে ফিরে এলে আমি কারোর সাথে কথা বলবো না, কারোর সাথে না। তুই আবার এখন এখানে আসতে গেলে কেন দিদি ভাই? আমি তো ওকে আটকাতে এসেছি। ঠাকুর, এভাবে তো অনেক দেরি হয়ে যাবে। আমি আমি আদিত্যকে আর বাঁচাতে পারবো না। আমার হাতে একদম সময় নেই এবার। না না না, এবারে আমাকে যেতে হবে, এবার আমাকে যেতেই হবে। পুপুলের জন্য যেটা ভালো সেটা আমাকে করতে হবে। বড় মা, তুমি পুপুলকে সামনে, আমি আসছি। রাধা, 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 এসব কি করছিস তুই? এই আরে হরে কৃষ্ণ। বাবা, আমার মনে হয় আমাদেরও থানায় যাওয়া উচিত। যাবেন? তাছাড়া আর তো কোনো উপায় নেই, চলো। হ্যাঁ, আমি গাড়ি বের করছি। কিন্তু আমি আসছি। সমস্ত কি হচ্ছে আমি তো কিছু বুঝতে। এই রাজা, দিদি ভাইকে আমি। মা, মা তুমি কেন যাচ্ছ? দাদা, তোমার উপর অনেকটা বিশ্বাস আছে আমার রাধা। তোমাকে জিততেই হবে। আদিকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে তোমাকে, যেভাবেই হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে এক বাঙালি দাদাগিরির গল্প শোনাই, তারপর প্রশ্ন করব। ধরনের প্রশ্ন দেখুন স্ক্রিনে। 1700 খ্রিস্টাব্দ, অম্বরের সিংহাসনে বিরাজমান মহারাজা দ্বিতীয় সোয়াইমান সিং একের পর এক দুর্ভিক্ষ এবং নিরাপত্তার প্রয়োজনে সিদ্ধান্ত নিলেন বদল করবেন রাজধানী। কিন্তু সম্পূর্ণ একটি নতুন শহরের পরিকল্পনা করবে কে? সেই সময় আসরে অবতীর্ণ হলেন এক বাঙালি, বিদ্যাধর ভট্টাচার্য। তৎকালীন সময়ে রাজ্যের কোষাধ্যক্ষ, স্থাপত্যবিদ্যাতেও যিনি ছিলেন বিশেষ পারদর্শী। অধুনা পশ্চিমবঙ্গের নৈহাটির এক ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। অসাধারণ ছিল এই বাঙালির ভাবনা, চিন্তা, মেধা। নকশা তৈরির জন্য তিনি ফিরে গেলেন প্রাচীনকালে। একদিকে পাশ্চাত্যের বই, অন্যদিকে ভারতের শিল্প ও বাস্তুশাস্ত্র। স্থাপত্যের সঙ্গে মেলবন্ধন ঘটালেন জ্যোতির্বিদ্যার। তিনি পরিকল্পনা করলেন গোটা শহর ভাগ হবে 9টি বর্গক্ষেত্রে, অর্থাৎ 9টি ব্লকে। এই 9টি ব্লক সৌরজগতের 9টি গ্রহের প্রতীক। শহর জুড়ে থাকবে পরস্পরের সঙ্গে যুক্ত রাস্তা। শহর ঘিরে তৈরি হবে 20 ফুট উচ্চতার পাঁচিল। শহরটি বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অর্জন করেছে অনন্য সম্মান। দূরদৃষ্টি সম্পন্ন মেধাবী বাঙালি বিস্মিত প্রায় বিদ্যাধর ভট্টাচার্যকে দাদাগিরির মঞ্চ জানায় সশ্রদ্ধ প্রণাম। বিদ্যাধর ভট্টাচার্য, এবার প্রশ্ন। বিদ্যাধর ভট্টাচার্য কোন শহরের নকশা করেছিলেন? জয়পুর, উজ্জয়িনী, জয়সলমীর, উদয়পুর? জয়পুর। বলুন ফাইনাল। জয়পুর। জয়পুর। খেলা দেখেন? হ্যাঁ, একটু আধটু তো দেখি। দেখেন, সঠিক উত্তর জয়পুর। আর স্টেডিয়ামটা ওনার নামে, মহারাজা সওয়াই মানসিং, তাই স্টেডিয়ামের নাম সওয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুর। তুমি একজনের থেকে কিছু একটা চাইলে, সে তোমায় এসে সেই জিনিসটা দিল। তারপর যে তোমায় ওই জিনিসটা দিল এবং যেই জিনিসটা দিল সেই দুটো যোগ করে যে জিনিসটা হয়, তার উপরে বসে তুমি সেই জিনিসটা খেলে। তাহলে বলো তুমি কার থেকে কি চেয়ে কোথায় বসে সেটা খেলে?
একটু কোনো ক্লু বা ক্লু, সোজা মজা পচা। চ্যালেঞ্জ করবে না? পুরুলিয়া চ্যালেঞ্জ করেছে। আমি যার কাছে চাইলাম, মানে মায়ের কাছে চাইলাম আদর, মা আর আদর দুটো মিলিয়ে মা, মানে মায়ের মা আর আদরের মাদুর। মাদুর, আপনি কাছাকাছি আছেন, হ্যাঁ, কিন্তু একটু উত্তরটা আলাদা বলতে হবে, কারণ আদরে হস্যও নেই, মাদুরে হস্যও আছে, ওটা মাদর হয়ে যাবে, সেটা কোনো শব্দ নয়, মাদুরে বসে। সঠিক উত্তর হচ্ছে মাচা। মা চা যুক্ত হয়ে মাচা, মাচায়ের ওপর বসে। তুমি খেললে দাদাগিরি টিমের জন্য একটা জোরে হাততালি হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভেরি পপুলার ফেস। সুইমিং পুল তার জীবন পাল্টে দিয়েছে। Why is that? কি বলবো আর, মানে এটা সাঁতার কাটতাম ছোট থেকে, সেখানে ওয়াটার ব্যালে করতাম। আর আমাদের অভিনেত্রী মীনাক্ষী গোস্বামী, মীনাক্ষী আন্টি ছিলেন, উনি আর নেই, সেই সময় উনি ডিরেকশন দিতেন ওয়াটার ব্যালে। আমাকে দেখে বললেন যে তুমি কার সাথে এসেছো? বললাম মায়ের সাথে। বললো যে একটু মাকে ডাকো না। উনি বললেন যে তোমার মেয়েকে আমি একটা সিরিয়াল করছি, আমি চাই হিরোইনের ছোটবেলাটা করি। তখন কত বয়স? তখন আমি ক্লাস 5-এ পড়ি, সাউথ পয়েন্টে। সাউথ পয়েন্ট? হ্যাঁ, তখন ওইটা করি। তারপর থেকে সামার ভেকেশন যখন থাকতো তখন করতে পারতাম, ওইটুকুন সময় অ্যালাউ করেছিল মা বাবা অভিনয়টা করার জন্য। তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তো রেগুলারলি। এই ধারাবাহিকে অনিকেতের মা, হ্যাঁ। তোমার চরিত্র কি এই ধারাবাহিকে? উনি হচ্ছেন পরিবারের কর্ত্রী, একদম সংসারটাকে এক সুতোয় বেঁধে রেখেছেন, সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, হই হই করে বাঁচতে ভালোবাসেন। কিন্তু ছেলের সাথে একটা দূরত্ব তৈরি হয় যে কোনো কারণে হোক, সেটা তো সবাই বুঝতে পারবে। আর কিছু বলবো? আর কিছু বলা যাবে না। আপনারা সবাই মিলে প্লিজ দেখবেন সিরিয়ালটা। আচ্ছা, আমার একটা কথা একটু বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আপনাকে তো অসম্ভব সুন্দর লাগেই, সবসময় লাগে, কিন্তু আমি এই না 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 ওটা ছাড়াও আমি বলছি, এইবার এসে জানি না, আরো 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 সুন্দর লাগছে। এটা ভীষণ, কি বলতে পারবো না। You are looking great. মানে জাস্ট অসাধারণ লাগছে। এই জন্যই দাদাগিরিতে আসা। It keeps me upgraded all the time. Thank you ma'am, thank you. বাট ক্রমশ বয়সটা কমছে কিন্তু। ভালো তো? হ্যাঁ ভালো, একদম উপরে না গিয়ে নিচের দিকে, কারণ I have to compete with all of you. Thank you for the compliment madam. Thank you. এখানে লেখা আছে দাদাগিরি, দাদাগিরি। একটা জায়গায় টিকপাক আছে আর 4টে গোল আছে। 4টে গোলের মধ্যে দাদাগিরিটা ভাগ করে লেখা আছে। কি অর্থপূর্ণ শব্দ বোঝাচ্ছে? হুগলি ধাঁধা যেভাবে ভাববে, এই রাউন্ডটা মাথায় রেখে উত্তর দিবে। চ্যালেঞ্জ করবে? ওকে অরুণাব? আমার মনে হচ্ছে দাদা রিরাইট। না। ওয়েস্ট অফ বেঙ্গলে কেউ? মুর্শিদাবাদ? দাদাগিরির 4th রাউন্ডটাকে করছে, আর সেটা কি তাহলে? গুগলি রাউন্ড। ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। 4 ভাগে ভাগ করা, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, 4টে রাউন্ড মাথায় ঠিক। তাই সঠিক উত্তর গুগলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রথমত শ্যামলী নর্থ বেঙ্গলের একটি মেয়ে, মা বাবাকে ছোটবেলায় হারিয়েছে, 2 ভাইকে মানুষ করেছে, তার জন্য অনেক আত্মত্যাগ করেছে, ঠিকমতো পড়াশোনাও করতে পারেনি, তাদের রেসপন্সিবিলিটি ঘাড়ে নিয়ে নিয়েছে, তাদেরকে বিয়ে দিয়েছে, এখন তাদের কাছেই শ্যামলী গলগ্রহ হয়ে গেছে।
তারা ভাবে কতক্ষণে দিদিকে ঘাট থেকে ঝেড়ে ফেলতে পারলে বাঁচি। তার একটা হোটেল আছে, ছোট্ট একটা হোটেল আছে নর্থ বেঙ্গলে, তিস্তা নদীর ধারে। সে খুব রান্না করতে ভালোবাসে, সবাইকে খাওয়াতে ভালোবাসে। এমন একটা পরিস্থিতি এলো যেখানে শ্যামলীর মনে হলো যে না, আর ভাইদের গলগ্রহ হয়ে থাকা যাবে না। এবার সে চলে আসছে কলকাতায়, যে কখনো পাশের পাড়াতেও একা যায়নি। সেই প্রথমবার একা কলকাতায় আসছে। একা কোনোদিন কোথাও যাইনি ঠাকুর, আজ যেতে হচ্ছে। জানি না কপালে কি লিখে রেখেছো তুমি। উঠে 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 আমার ব্যাগ, চলিয়ে পহলে আপ উতরিয়ে। হাতিবাগানে গিয়ে বিনোদের খোঁজ করবি। হাতিবাগানটা কোন দিকে? সে খুব ভীতু, সে একা চলতে ভয় পায়। এবার সে কোথায় এসে পড়বে, কিভাবে চলবে, সবটা নিয়েই এই শ্যামলীর গল্প আর কি। শুনলাম তুমি বিনোদের বাড়ি যাবে। আপনি বিনোদকে চেনেন? হ্যাঁ, এসো এসো। ওই তো ওই পেছার ওই বাড়িটা। দিদি দেখো কাকে এনেছি। কোথায়? কি ব্যাপার, কোথায় যাবেন আপনি? আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, আসুন। আরে আমি খারাপ লোক নই। ওদিকে চল। অনিকেত হচ্ছে ভালো মানুষ। অনিকেত শ্যামলীর সেভিয়ার এই ধারাবাহিকে। হ্যাঁ, আসলে অনেকে তো বাইরে থেকে পরিপাটি হলো, ভেতরটা খুব অগোছালো। এবং গল্প অনুযায়ী হয়তো আমরা দেখবো যে শ্যামলী ওর জীবনে কিভাবে এসে সেই অগোছালো জিনিসগুলোকে ঠিক করে এবং তারপরে গল্প এইভাবে এগোবে। বাকিটা আপনারা দেখবেন ধারাবাহিকে। সবকিছু তো দাদাগিরিতে বললে হবে না, বাকিটা আপনাদের ধারাবাহিকে দেখতে হবে। এই সবাইকে দেখতে হবে, এই সুন্দর মানুষদের দেখতে হবে। শ্যামলী এই ধারাবাহিকেও যেমন সেই সমস্ত পরিবারের শক্তি, ব্যক্তিগত জীবনেও অ্যাকচুয়ালি তার রিয়েল লাইফে হি ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ফ্যামিলি। কিভাবে? মা বাবা আর আমি, ছোট্ট সংসার। একটা সময় এমন কেটেছে যে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল আগে। হ্যাঁ, আমরা 12 জন মেম্বার থাকতাম একটা বাড়িতে। আমার জয়েন্ট ফ্যামিলিতে কতজন মেম্বার জানো? কতজন? 41 জন। রে বাবা। তারপর তো আমরা 12 জন থাকতাম সেখানে। আমি মা বাবা যে ঘরটায় থাকতাম এত ছোট ছিল, মানে কারোর ওয়াশরুমও অত ছোট হয় না। এত ছোট একটা রুমে আমরা থাকতাম তিনজনে। তিনজনে সবকে সপনোं की महलों में। আর দিনের পর দিন গেছে, নুন ভাত খেয়ে কাটিয়েছি, খুদ খেয়ে কাটিয়েছি। আর মা আমাকে বলতো ঘরের মধ্যে যে নুন ভাত খাইয়ে বলতো যে বাইরে যদি কেউ জিজ্ঞেস করে কি বলবে, বলবে মাছ ভাত খেয়েছো। কখনো বলবে না নুন ভাত খেয়েছো, কখনো হেরে যাবে না, মাথা নিচু করবে না। দিনের পর দিন বাবাকে দেখেছি পুজোতে জামা কাপড় কিনতো না, একই জামা পরে সবসময় বেরোতো। মাকে দেখেছি একই শাড়ি রিপু করে পরে বেরোতে। তখন মনের মধ্যে একটা জেদ চলতো যে বড় হয়ে আর নিজের জন্য না হোক, মা বাবার জন্য কিছু করতে হবে। এখন ভালো লাগে যে মা বাবাকে 2টো ফ্ল্যাট করে দিতে পেরেছি, একটা গাড়ি করে দিতে পেরেছি। 2টো ফ্ল্যাট, একটা বাড়ি, একটা গাড়ি। কোথায় চাকরি করো আমাকে একটু বলবে, আমিও যাব। জি বাংলায়। দাদাগিরি করে হচ্ছে না, সিরিয়ালে নাও। তাহলে আমাদেরকেও দেখবে না দাদা? না না, দেখবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ক্যাপ্টেন থাকাকালীন তুমি জানো যে অপোনেন্ট তোমার থেকে অনেক বেশি স্ট্রং। তোমার টিম মেম্বারদের তুমি মোটিভেট করছো, সেটা ঠিক আছে, কিন্তু মনস্তত্ত্বর জায়গা থেকে হোয়াট ওয়াজ গোয়িং অন ইওর মাইন্ড? হাউ ডু ইউ মোটিভেট ইয়োরসেলফ অন দ্যাট পার্টিকুলার টাইম? আমি জীবনে মনে করি যে তোমার ইমপ্রুভমেন্ট তখনই হবে when you keep playing against people who are superior to you. The reason I became a quality player is because I played with Tendulkar at the other end. কারণ তার খেলাটা এত ভালো ছিল, তো আমার মনে একটা সবসময় চলতো যে বস সারা পৃথিবী দেখছে ইউ আর ব্যাটিং উইথ হিম। তোমার লেভেলটা যদি খুব নিচে হয় তাহলে ডিস্টিংক্টলি চোখে পড়বে, তো নিজেকে উপরে তুলতে হতো। and it's the same with everyone. তুমি যেহেতু টেন্ডুলকারের নাম তুললে, মানে সচিন সৌরভের ওপেনিং জুটি এখনো অবধি কেউ সে রেকর্ড ভাঙিনি। আর দাদা দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ, সেটা হচ্ছে যে আজকে তুমি যে পজিশন হোল্ড করো ভারতবর্ষে তথা ওয়ার্ল্ডেই বলা যায়, তো সেখান থেকে দাঁড়িয়ে আমি জানি যে ভারতবর্ষে যারা ধরো আজকে পলিটিক্যাল সিনারিওতে অনেক বড় জায়গায় দাঁড়িয়ে আছে, কিংবা ধরো যারা দেশ চালানোর এমন জায়গাতেও দাঁড়িয়ে আছে, সেখান থেকে যখন কোনো রকম প্রেশার আসে তখন নিজেকে এখনো এইরকম অরাজনৈতিক তুমি রেখেছো কি করে? আমি করতে চাই না, আমি অন্য জগতের মানুষ। সবাই সবকিছু পারে না। যেটা তোমার ভাল লাগবে, তোমার এখানে প্যাশন আছে, করতে চাও, যেটা তোমাকে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আনন্দ দেয়, সেটাই করো।
অনিকেত পেন্টিং করতে ভালোবাসে, সে ওয়েবও ডেভেলপ করে। সময় কখন হয় পেন্টিং করার? সত্যি কথা বলতে এখন অনেকটা সময় কমই পাই, এটাই একসময় আমার পেশা ছিল, আমি বাচ্চাদের আঁকা শেখাতাম। কিন্তু তোমার জন্য আমি একটা কালকে রাত্রির মানে ভোর 4টে অবধি আর কি আই হ্যাভ ডান সামথিং, তো আই ওয়ান্ট টু হ্যাঁ দাও। Very nice, Anika. Thank you. আমরা পাহাড়ে ঘুরতে গেলে এই ধরনের অনেক পেন্টিং দেখি। এই পেন্টিং এর কি নাম? তোমার কাছে সময় খুব কম, সময় শেষ হয়ে আসছে, 60 সেকেন্ডস টাইম। ফ্রেস্কো? ফ্রেস্কো না, থাঙ্কা পেন্টিং, THANKA। থাঙ্কা হচ্ছে একটা তিব্বতী বৌদ্ধ চিত্র, যেটা কাপড়ের উপরে বা সিল্কের উপরে হয়। তুমি সাইডে দেখো, দ্য লট অফ পিপল প্রেইং, তাই বৌদ্ধ দেবতা বা বৌদ্ধ দৃশ্য আঁকে বা চিত্রিত করে। যেখানে টিবেটিয়ান ধর্মের বিকাশ ঘটেছিল, তুমি দেখবে সেই সব অঞ্চলে এই পেন্টিং অনেক বেশি দেখতে পাবে। যেমন লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশ, এইসব জায়গায় এই পেন্টিং তুমি অনেক দেখতে পাবে। একটি ফাঁকা পাতায় একটি পেন দিয়ে তুমি কি এমন শব্দ লিখলে যাতে 9টি রং বোঝা গেল? রামধনু। বোঝাও কিভাবে? রামধনু আর যে পেপারে করা হচ্ছে সাদা পাতা ফাঁকা, যেহেতু সেটা হোয়াইট, সেটা একটা কালার। রামধনুর 7টা রং, সাদা কাগজে সাদা রং, তাহলে 8টা হলো। আর পেনের কালি। কিন্তু পেনের কালি কি রং? কালো। তুমি বলছো পেনের কালির রং কালো, রামধনু তো এই কালো নেই। না। ফুল পয়েন্টস অনিকেতের। রামধনুর 7টা রং, পেনের কালো রং, কারণ রামধনুতে কালো রং নেই, আর কাগজের সাদা রং, তাই 9টা রং। ইজ অ্যাবসলিউটলি রাইট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তৃষা ইজ ভেরি হেলথ কনসিয়াস। এই ধারাবাহিকে কি চরিত্র? তৃষা খুব মডার্ন একটি মেয়ে, সবার সাথে ভীষণ ভালো একটা ব্যালেন্স করে চলে, কিন্তু হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের ইন্টেনশনটা একটু গন্ডগোল। কি ইন্টেনশন হাজবেন্ড ওয়াইফের, অরুণাভ? দাদা, আমি হচ্ছে এই বাড়ির সব থেকে নিরীহ এবং শান্তশিষ্ট একটা ছেলে, যে আড়ালে সব থেকে বেশি বদমাস। ওয়াইফের সাথে মানে এক হয়ে আর কি আমরা বিভিন্ন রকম কনস্পিরেসি করছি। তোমাকে কি তৃষা বলেছে যে চিকেন রোল খেয়ে কি করে রোগা থাকা যায়? না, এটা দেখায়, তৃষার একটা ভিডিও দেখায় তোমাদের। অঞ্জলি আমার জন্য অলরেডি 2টো মাল্টিগ্রেন আটার রুটি বানিয়ে দিয়ে গেছে। রুটির মধ্যে আমি চিকেন পুর ভালো করে সুন্দর করে একটা লাইন করে প্রথম রুটিটাতে আমি দিয়ে দিলাম। চিকেন রোল ইজ রেডি। সেটা শুটিং এ তো সম্ভব নয়। করি, তাও চেষ্টা করি। তৃষা বা শ্রীতমা ঘুরতে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, বেড়াতে খুব ভালোবাসে। 6 থেকে 0.6 বড় হয় কখন? লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাস। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কেরে। একটু খেলা নিয়ে ভাবো, খেলার সাথে যুক্ত। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেড়া মাথায় চিরুনি তলাশ। কেউ চ্যালেঞ্জ করবে? লুডো। কিভাবে? পয়েন্ট +6। চাপ লুডোর খেলায় যদি পুট পড়ে, আরেকবার সুযোগ পাওয়া যায় দান দেবার। তখন যদি 6 পড়ে, 6 আর 1 7 পুট, তাই তখন 6 থেকে 0.6 বেশি। ভাত খেলে ড্যাশ করা যায় না। ডায়েট করা যায় না। ডায়েট তো একটা খাবার রুটি। হ্যাঁ। दिखा तो उड़ गए फ्यूज, हुआ क्या लव हुआ कंफ्यूज, मैं तो आई 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 अकेले अकेले लहरों पे
দোষ করা যায় না। অ্যাবসলিউটলি রাইট শ্যামলী। শ্যামলী 6 পয়েন্ট, জোরে হাততালি হোক শ্যামলীর জন্য, ভেরি গুড। 6 থেকে 0.6 বড় হয় কখন? লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে? একটু খেলা নিয়ে ভাবো, খেলার সাথে যুক্ত। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেড়া মাথায় চিরুনি তলাশ। কেউ চ্যালেঞ্জ করবে? লুডো। কিভাবে? পয়েন্ট +6। চাপ লুডোর খেলায় যদি ফুট পড়ে আরেকবার সুযোগ পাওয়া যায় দান দেবার, তখন যদি 6 পড়ে, 6 আর 1 7 ফুট, তাই তখন 6 থেকে 0.6 বেশি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শাড়ি আমরা দেখছি, বলতে হবে শাড়িগুলোর কি নাম? এটা তো বালুচরি। আর ব্লুটা? সিল্ক, কাঞ্জিভারাম। এটা বিষ্ণুপুর সিল্ক। ওটা বিষ্ণুপুর সিল্ক। হ্যাঁ। আর এটা? চন্দেরি। না, এটা চন্দেরি নয়। এটা চান্দেরি নয়। সাউথ ইন্ডিয়ান সিল্ক। না, আমি বলতে পারছি না, মানে এর থেকে বেটার আর কিছু। প্রথমটা হচ্ছে বালুচরি, দ্বিতীয়টা মঙ্গলগিরি, তৃতীয়টা কাঞ্চিভারাম, আর ফোর্থটা স্বর্ণচুরি। আমি জানলাম এত শাড়ির ভ্যারাইটি, আর ম্যাডাম পারলো না। কি করে এরা? তাহলে বৌদির সাথে শপিং এ জানবো। প্রশ্ন, সূর্যকান্ত বাবুর কোন গান আর গায়ক? মোদের মন ভরে গেছে ফুর্তিতে, অনুপ ঘোষাল। মোরা সেই কথা জানাই। অ্যাবসলিউটলি রাইট, হীরক রাজার দেশে, অনুপ ঘোষাল। প্রশ্ন হচ্ছে, আমরা বিভিন্ন রঙের সেফটি হেলমেট পরে থাকতে দেখেছি মানুষদের, এর মধ্যে ইলেকট্রিশিয়ানদের কোন রঙের হেলমেট পরার নিয়ম আছে? ইজ ইট ইয়েলো, ইজ ইট হোয়াইট, ইজ ইট ব্লু, অর ইজ ইট রেড? ইয়েলো। ইয়েলো সঠিক উত্তর। দাদাগিরির এই স্পেশালিটি, আমাদের এই লাইভ প্রশ্নের পার্টিসিপেন্টসরা দে আর ব্রিলিয়ান্ট। দাদাগিরিকে তারা এবছর মাতিয়ে রেখেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন।
চোখের সমস্যা ছিল আমার। মানে ছোটবেলায় তখন কি ভিশন ছিল? একদম, হ্যাঁ ভীষণ ছিল দিদি। আচ্ছা। আস্তে 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 আমার চোখ ডিটোরিয়েট করে, তো এইভাবে, এবং আমি ফার্স্ট ছাড়া সেকেন্ড হইনি, খুব কষ্ট করেই আমি পড়াশোনাটা করেছি। পড়তে গেলে তো বই পড়তে হবে। ও মা বাবা হেল্প করতেন, চোখের সামনে বই নিয়ে নিয়ে পড়তাম। এইভাবে চলতে চলতে তারপরে যাই হোক আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এইভাবেই। তারপরে বাবা মা বিয়ের জন্য সম্বন্ধ দেখে, তা আমার সম্বন্ধ করে বিয়ে হয়। তো আমার হাজবেন্ড বলেছিল যে দোকান করে দিতে, তা আমার বাবা হার্ডওয়্যার স্যানিটারির দোকান করে দেয়। 6 মাস পর সে আস্তে আস্তে মানে দেখা যাচ্ছে সে মানুষটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সে নেশা প্রচণ্ড পরিমাণে নেশা করতে লাগছে, নেশার মাত্রা উত্তরোত্তর বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এবং দোকানটাকে আস্তে আস্তে জিরো পর্যায়ে আনে। এবং সেই মুহূর্তে আমার তখন একটা ছেলে হয়, এত ড্রিঙ্ক করছে তাও আমি মানে সঙ্গে সঙ্গে ছাড়িনি। আমি তখন ভেবেছিলাম যে ঠিক আছে মানুষটাকে আমি ঠিক করব। তা দিদি আমি পারিনি, আমি অনেক জায়গায় আর্ট অফ লিভিং শ্রী রবিশঙ্করজির কাছে নিয়ে গেছি, কিন্তু আমি কিছুই করতে পারিনি। তারপরে আমি 2009-10 সালে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই, আর এবং তখন আমার চোখের ভিশন টোটালি চলে গেছে। যাই হোক আমি হাজব্যান্ডকে ডিভোর্স করে দিয়ে দিদি আমি টোটালি তখন ব্লাইন্ড। মা বাবা আমার ছেলেকেই মানুষ করছে। আমি তখন চিন্তা করলাম যে আমি নিজে কিছু করব, কেননা দুবেলা খাওয়াটা বড় জিনিস নয়, হ্যাঁ, নিজেকে বাঁচতে হবে। সেই জন্য আমি তখন নিজের চেষ্টায় ছুঁচের মধ্যে সুতো ভরিয়ে আমি মালা করতে লাগলাম। আস্তে আস্তে সেই মালা আমার বাইরে সমস্ত জায়গায় আমার যায়, এবং সমস্ত মানুষজন পাইকারি রেটে আমি দিতে থাকি, এবং সবাই আমার মালা প্রচন্ড চাহিদা। মানে কিসের মালা তৈরি করো? দশকর্মার মালা, ঠাকুরের মালা করি আমি, ঠাকুরের গয়না, ঠাকুরের পাগড়ি, হ্যাঁ, গোপাল ঠাকুরের, হ্যাঁ, আমার মুম্বাইতে মালা যায়। আজকে আমি নিজেও স্বাবলম্বী হয়েছি, এবং তারপরে আমি নিজে একটা অর্গানাইজেশন করি। এখানে দিদি আমি ব্লাইন্ডদের নিয়ে কাজ করি। আমি সমস্ত ব্লাইন্ড ছেলেমেয়েদের ট্রেনিং নিয়ে আমি 25টা ছেলে মেয়েকে আমি স্বনির্ভর করেছি। কোথায় করেছো এটা? আমার দুর্গাপুর। নিজে আমি কুরুশের কাজ করেছি, ছেলেমেয়েদের ওটা শেখানোর চিন্তা ভাবনা করছি। ফিনাইল, এবার আমি কেমিক্যালের উপরে এসেছি। সমস্ত কিছু আমরা নিজেরা হ্যান্ডমেড, আমি সমস্ত কিছু ছেলেমেয়েদের করাচ্ছি। তা সেইটার আমি একটা ব্র্যান্ড তৈরি করেছি, যেটা হচ্ছে আমাদের দিশারি ব্র্যান্ড, ঠিক আছে? এটা শুধু ব্লাইন্ডরাই তৈরি করবে। কখনো ভাবিনি সরকারি চাকরি করব, বা বিশেষ করে এরকম একটা ডেয়ারিং প্রফেশনে আসবো তো কখনো ভাবতেই পারিনি। জার্নালিজম, মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনাও করছিলাম। হঠাৎ করে না একটা বিশাল ধাক্কা খেলাম। 2019-এ এপ্রিল মাসে বাবার 4th স্টেজ ক্যান্সার ধরা পড়ল। হঠাৎ করে, মানে কিচ্ছু ছিল না, কোনো সিমটম না। বাড়িতে আমি আর মা, বাবাকে হসপিটালে ভর্তি করে দেওয়া হলো। এপ্রিল থেকে জুলাই একটা মারাত্মক যুদ্ধ চলল। বাবা জুলাই মাসে চলে গেলেন ঠিকই, কিন্তু একটা মানে নতুন দিশারিকে জন্ম দিয়ে গেলেন, এবং মাকে নিয়ে শুরু হলো আমার সেই লড়াইটা। আমার এমন একটা কিছু চাই যাতে আমার মায়ের কখনো মানে অভাব না বোধ হয়, যে আমার ছেলে থাকলে হয়তো এটা হতো, বাবা বেঁচে থাকলে হয়তো এটা হতো। আমি সেইটা চাইনি কখনো। তারপরে তুমি পরীক্ষা দিলে? হ্যাঁ, তারপরে হঠাৎ করে চাকরিটা হয়ে যায়। যাই হোক, টিকিট এক্সামিনার। আমি টিটির চাকরি খুব সিরিয়াস, ডেয়ারিং একটা চাকরি। আমি তোমাকে দুটো মজার ঘটনা বলবো, আমি সিরিয়াস ব্যাপারটাতে যাবোই না। প্রথম চাকরিতে জয়েন করেছি, কিছুই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। মানে সবাই দেখছি খুব প্যাসেঞ্জার ধরা হচ্ছে, ফাইন টাইন হচ্ছে, খুব সিরিয়াস ব্যাপার, এবং লোকজন আমাদেরকে দেখলেই খুব খোঁচে যাচ্ছে, রেগে যাচ্ছে। মানে আমার টিটি এসছে কেন আর কি। হ্যাঁ, মানে আমি দুটো কথা শুনেছি, এক ভূতে ধরে আর এক টিটিতে ধরে। মানে টিটি মানে একটা ভয়ঙ্কর বিষয়বস্তু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সঙ্গীত শিল্পী আমি ছোটবেলা থেকেই আমার ঠাকুরদা গান করতো, তারপরে আমার দিদি, ওদেরকে দেখে আমার যখন 5-5.5 বছর বয়স, তখন আমি গানটা শিখতে শুরু করলাম। সাধারণ মধ্যবিত্ত পরিবারে যেটা হয় আর কি, বাড়ি থেকেই বিয়ে দিয়ে দেওয়া হয়, এবং রাজারহাটে আমার বিয়ে হয়। আমার হাজব্যান্ড গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, তো ও গান আর আমার গান, দুটো গানের মধ্যে একটা মেলবন্ধন হলো না আর কি। তো সেই কারণে 5-6 বছর আমার গানটা টোটালি বন্ধ হয়ে গেল। দুটো সন্তান হলো, তাদেরকে বড় করছি, লালন পালন করছি, সবই করছি, জীবনযাত্রায় সবই চলছে, কিন্তু কিছু একটা যেন আমার মনে হচ্ছে যে সুর তাল কেটে যাচ্ছে, ছন্দ সব জীবন থেকে চলে যাচ্ছে। তো একটা সময় আমার হাজব্যান্ড বললো যে না, তুমি এইভাবে আস্তে আস্তে ভেঙে পড়ছো কেন, তুমি আবার শুরু করলে তো হয়। তো আমি তখন আস্তে আস্তে জটিলেশ্বর মুখার্জি এবং জয়ন্ত বোস এনাদের কাছে আমি গান শেখা শুরু করলাম, তালিম নেওয়া শুরু করলাম।
আস্তে আস্তে আবার স্টেজ শো করছি এখন। আর বাড়িতে একটা ছোট্ট একটা স্কুল করেছি, 10-12 জন স্টুডেন্ট নিয়ে শেখাচ্ছি। স্কুল শিক্ষিকা একদম দিদি। তো তুমি বললে যে আরেকটা অন্যরকম কাজ করো, সেটা হচ্ছে নাবালিকদের বিবাহ রোধ করো। হ্যাঁ দিদি। এটা কিভাবে হলো? আমি যখন আমার প্রথম আমার চাকরির যেখানে ফার্স্ট পোস্টিং ছিল বনগাঁতে, একদম প্রত্যন্ত গ্রামই বলবো, আমি ক্লাসরুমে যখন যেতাম তখন একটা সিজনাল অ্যাবসেন্স আমি দেখতাম। কৃষি প্রধান এলাকা, যেমন এখন ধরুন শীতে সর্ষে ফুল উঠবে, সেটা কাটতে ওরা মাঠে চলে যায়, তখন সেই ক্লাসরুমটা ফাঁকা হয়ে যায়। জিজ্ঞেস করলে আমি জানতে পারলাম যে ওই চাষের মরশুমের পর যেটুকু ফসল বেচে হাতে টাকা আসে, তার ফলে আর কি একটি মেয়ের বিয়ে করে দেয় আর কি পরিবার। পেটের জন্য লড়াই কি ভয়ানক হতে পারে, এবং তার জন্য শিশু শ্রমটা বড় নয়, ওরা যে কাজ করছে, ওরা হয়তো 5 বিঘে জমিতে বলে ফুল ছোঁয়ানো। ফুল ছোঁয়ানো মানে হচ্ছে পরাগ সংযোগ করা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। 5 বিঘে 10 বিঘের জন্য ওরা হয়তো দিনে 5 টাকা বা 10 টাকা এরকম পায়, সেটাও কিন্তু পরিবারের কাছে খুব বড় একটা টাকা। তো এইভাবে যখন চাষের মরশুম শেষে কিছু টাকা আসে ওদের হাতে, তখন ওরা মেয়ে বিয়ে করে দেয়। মোটামুটি বয়ঃসন্ধিতে পৌঁছলেই বিয়েটা হয়ে যেত। প্রথম আমি যে বিয়েটা আটকাই, সেটা ক্লাসে ওদের সাথে তার আগে আমি কথা বলেছিলাম বিভিন্ন রকম, যে 18 বছর বয়সের আগে বিয়ে করা যায় না, তার অপকারিতা কি ইত্যাদি ইত্যাদি। তো সেই মেয়েটি নিজে তার বিয়ের দিন তার পাশের বাড়ির বন্ধুকে দিয়ে স্কুলে খবর পাঠায় যে আমার বাড়ি থেকে বিয়ে দেওয়া হচ্ছে, স্কুলে ম্যামকে গিয়ে জানা। আমি আমার প্রধান শিক্ষিকা, আমাদের পরিচালন সমিতির যিনি সেক্রেটারি, এবং সর্বোপরি বনগাঁ প্রশাসন, তাদের অক্লান্ত পরিশ্রম এবং সাপোর্ট আমি পেয়েছি। গোপালনগর থানায় নারী ও শিশু কল্যাণ দপ্তরে যারা আধিকারিকরা ছিলেন, তাদেরকে নিয়ে আমি গ্রামে যাই। প্রথমেই যেটা ফেস করেছিলাম সেটা হচ্ছে অপারেশন, মানে হবে না, বাবুদের কথাবার্তা ওগুলো এই গ্রামে চলে না, ওসব ফেরত যাও। মেয়েটিকে কিন্তু আমার সাথে একেবারেই কথা বলতে দেওয়া হচ্ছিল না, তাকে একটা ঘরে আটকে রাখা হয়েছিল। তখন মেয়েটির মায়ের সঙ্গে আমি একবার কথা বলতে চাইলাম, তুমি আজকে যেখানে দাঁড়িয়ে আছো তোমার বয়সে, তুমি কি তোমার মেয়েকেও একই জায়গাতে দেখতে চাও? তিনি তখন কেঁদে ফেললেন। তিনি বললেন যে না, আমি আর বাধা দেব না, আমি আপনার সাথে সহমত, মেয়ে পড়াশুনো করুক। সেখান থেকে শুরু হলো ব্যাপারটা, কিন্তু সহজ হয়নি। গ্রামের লোকেরা তখন ঘিরে ধরলো, বললো এত আয়োজন তাহলে কি হবে। তখন আমি বললাম যে বেশ, মিড ডে মিলের জন্য তাহলে সেগুলো কিনে নেওয়া যাক। একদিনের অন্তত আমার স্কুলের যে বাচ্চারা আসে, তারাও তো আন্ডার প্রিভিলেজড, তারা একদিনকে খুব তৃপ্তি করে খাও। সেখান থেকে শুরু হলো 9 করে প্রায় 1 ডজন এবং তার কিছু বেশি এরকম কাজ হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ঠাকুমা, মানে আমার ঠাকুমা শাশুড়ি মা। আরেকটি গ্যাস তুমি এই ছোটবেলা থেকেই তৈরি করতে পারো না নাড়ু টাড়ু? আমি 10 বছর বয়স দিয়ে নাড়ু তৈরি করি। কার কাছে শিখেছিলে? বাংলাদেশের মা ছিল, মার কাছে। আহা, বাংলাদেশের কোথায়? চিকনিকান্দি গ্রাম। সেটা কোন কোন ডিস্ট্রিক্টে পড়ে? বরিশাল ডিস্ট্রিক্ট। বরিশাল। আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। ও, তবে তোমার বিয়ে হয়েছিল বাংলাদেশে থাকাকালীন? হ্যাঁ, বাংলাদেশে। আমার ছেলে মেয়ে সব বাংলাদেশে। তাই নাকি? আচ্ছা, তা দাদুর বাড়ি কোথায় ছিল? দাদুর বাড়ি ছিল গলাচিপা থানা। আচ্ছা, রত্নদী গ্রাম। আচ্ছা, তো কি করে বিয়ে হলো? দেখাশোনা করে? দেখাশোনা করি। কি সুইট, খুব ভালো। কি ভালো লাগলো তোমার সঙ্গে আলাদা। পায়েল, তোমার কাছে তোমার কত বছর বিয়ে হয়েছে? পায়েল 2019-এর জানুয়ারিতে বিয়ে হয়েছে। তো কি করে দেখাশুনো হলো? আমাদের দাদা লাভ ম্যারেজ। আচ্ছা। কলেজে পড়াকালীন দুজনে একসাথে এক কলেজে পড়তাম, সেখান থেকেই পরিচয়। বিয়ের আগে 9 বছরের প্রেম, তারপরে বিয়ে। তো বিরাট এক্সপেরিয়েন্স, এক যুগ বলতে পারেন। আচ্ছা পায়েল, মানে আমার খুব অবাক লাগছে, তুমি একটা ক্যাফে দিতে পারতে, তুমি একটা পাস্তার দোকান করতে পারতে, পিৎজা করতে পারতে, বা নিদেন পক্ষে চাউমিন মোমো। এই যে বাংলা আর নাড়ু, এটা মাথার মধ্যে এলো কি করে পায়েল? আমি প্রাইভেটে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি। আচ্ছা। তো সেখান থেকে যখন লকডাউন হলো, সব অনলাইনে পড়াশোনার বিষয়ে আমি বাড়িতে বসে পড়লাম, এবং বাড়িতে বসাকালীন আমি অনেকটা সময় পেলাম ঠাকুমা মায়ের সাথে সময় কাটানোর। তো সেই সময় আরও যেটা হয়েছিল যে আদার্স ফ্যামিলি মেম্বার্স যারা বাইরে থাকে, তাদের সাথে ফোনে রেগুলারলি তখন যোগাযোগটা হচ্ছিল সেই সময়টা। তো সেই সময় তাদের সাথে কথা বলতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করেছিলাম, বাংলার যে ট্র্যাডিশনাল খাবার, সেগুলোকে তারা ভীষণভাবে মিস করছে। তাই তো।
সেই জায়গাটা থেকেই কিন্তু এই নাড়ুর চিন্তাভাবনাটা আমাদের মাথায় আসা। এবং আমি আমার বাড়িতে আমার ঠাকুমা এবং মায়ের হাতের নাড়ুর নিজে ভীষণ ফ্যান। আর সেই জায়গায় দাঁড়িয়ে ধন্যবাদ জানাবো আমার মা এবং ঠাকুমাকে। তা এনারা দুজন আমাকে হাতে ধরে করাটা শিখিয়েছে, কিভাবে নাড়ু পাক দিতে হয়, কিভাবে কি করতে হবে, সমস্তটা এনারা দুজন শিখিয়েছে বলেই আমি আজকে এটা করতে পেরেছি। এবং আমাদের নতুন বং ফুড আমরা লঞ্চ করব। তোমার ব্র্যান্ডের নাম কি? বং ফুড। বং ফুড। ঠাকুমার কাছে বা এইখানে এই বাড়িতে কিন্তু আলাদা কিছু পেয়েছো? সত্যি তো প্রত্যেক জিনিসের একটা সিক্রেট রেসিপি থাকে। যেটা আমার মনে হয়েছে যে আমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার ঠাকুমা শাশুড়িকে পেয়েছি, সবাই তো পায় না বাড়িতে ঠাকুমাদের। তো এই ঠাকুমার হাতের তিলের নাড়ু বা ঠাকুমার হাতের নাড়ুর স্বাদটা সবাই যাতে পায় সেটার একটা প্রচেষ্টা করেছি। কারা কারা সঙ্গ দেয় তোমায় এই নাড়ু করার ব্যাপারে? সবাই, আমার পরিবারের সবাই, প্রত্যেকের নির্দিষ্ট করে দেওয়া কাজ আছে। আমার শ্বশুর মশাই আছে, আমার হাজবেন্ড আছে। বাংলার বাইরেটাকে নিয়ে যাওয়া সেটা কি করে সম্ভব হলো? টোটাল ক্রেডিটটাই হলো সোশ্যাল মিডিয়া, পুরোটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রচারটা, সেখান থেকেই সমস্ত কিছুটা। প্রথম রেসপন্স কোথা থেকে এলো, কিভাবে এলো? প্রথম আমাদের রেসপন্স এসেছিল দিল্লি থেকে। আচ্ছা। দিল্লির ছোট ছোট যে রিটেলারগুলো আছে, আমরা তাদের কাছে গুগল ম্যাপ থেকে তাদের কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে তাদের সঙ্গে তাদের হোয়াটসঅ্যাপে সেগুলো পাঠানো এবং সেই প্রোডাক্টগুলো তারপর স্যাম্পেল করে পাঠানো। সেই সমস্তগুলো করার পরে তারা টেস্ট করে বললো হ্যাঁ ঠিক আছে আমাদের পাঠান, সেইগুলো তারপরে সেইভাবে আস্তে আস্তে এগোনো গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কেন এসেছি জানতে চাইবে না মেঘ? আমি জানি আপনি কেন এসেছেন। কি জানো? গুরুজি, পারলে আমায় ক্ষমা করে দেবেন। আমার জন্য হয়তো আপনাকে অনেকের থেকে অনেক কথা শুনতে হচ্ছে, আপনার মাথা হয়তো আমার জন্য হিট হচ্ছে, তাই আমাকে ক্ষমা করে দেবেন। তোমার নামে তো আমি আজ অব্দি শুধু প্রশংসা বাক্যই শুনেছি, কোনো কথা তো শুনিনি। না শুনে থাকলে এবার শুনবেন গুরুজি। আর যারা আপনাকে এসব কথা শোনাবে তারা আপনাকে দারুণ অপমানে বিধবে। তারা আপনাকে আমার মতো একজন মেয়েকে ছাত্রী করার দায় অপমান করবে। তাই আমি আপনার এই অপমানের জন্য আগাম আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, পারলে আমার ক্ষমা করবেন। বেশ, করবো ক্ষমা, কিন্তু একটা শর্তে। তুমি 2 দিন গান শিখতে আসোনি, কাল তুমি আসবে আমার কাছে, ঠিক আছে? গুরুজি, আমায় ক্ষমা করবেন। আপনার এই কথাটা আমি রাখতে পারবো না। কেন না রাখার কি আছে? গান বোধহয় আমার গলা দিয়ে আর বেরোবে না গুরুজি। কেন? গুরুজি, গান বড় পবিত্র ব্যাপার। সেখানে আমার মতন একজন কালী মাখা মেয়ের গলায় মা সরস্বতীর সাধনা হতে পারে না। কি বলছিস মেঘ? কে তোকে এই সমস্ত কথা বলেছে? কে তোর মনে ঢোকাচ্ছে সব কথা? কেউ কেন ঢোকাবে বাপি? আমি তো জানি নিজে, যে মেয়ের জন্য তার নিজের বাবা মাকে ছোট হতে হয়, সে মেয়ে কালী মাখা ছাড়া আর কি বলতো? কিন্তু কালীতে মন্দ কি? কালীতেও তো সরস্বতীর অধিষ্ঠান, কালী কলমেই তো সরস্বতীর বাস। সেই কালীর দাগকে তুমি অপমানের দাগ ভাবছো কেন? মেঘ, আমাদের জীবনটা অনেক বড়, আর সেটা হাইওয়ে নয় যে তুমি তত্ত্বরিয়ে এগিয়ে যাবে সেই পথ দিয়ে। সেটা কোথাও এইগুলো খেবু, কোথাও কাদামাটি, কোথাও আবার সমতল, কোথাও জঙ্গল, কোথাও হয়তো পথই নেই। কিন্তু যেখানে পথ নেই সেখানে নিজেকে পথ করে এগিয়ে যেতে হয় মেঘ। যা ঘটেছে তাকে তুমি যদি কলঙ্ক বলে মনে করো, তাহলে আমি বলবো যে গোটা জীবনের থেকে ওই একটু মিথ্যে কলঙ্ক বড় হয়ে গেল। জীবনের সব আলো ওই একটুখানি মিথ্যেতে ডুবে যায় কি করে মেঘ? আচ্ছা, চাঁদের গায়েও তোর কলঙ্ক থাকে, তা কি চাঁদের চন্দ্রমাকে ঢেকে ফেলতে পারে? পারে না তো। মিথ্যে কখনো সত্যির থেকে বড় হতে পারে না মেঘ, কখনো না। যদি না তুমি মনে মনে হেরে যাও, যদি না তুমি মিথ্যেটাকে বড় করে দেখতে চাও। আমি বলছি মেঘ, এই সব কিছু ভুলে তুমি এগিয়ে চলো,
এগিয়ে চলো মেঘ, এগিয়ে চলাই জীবন। এগোতে এগোতে মানুষ পড়ে যায়, আবার উঠে পড়তে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা কথা ভেবে দেখেছিস, এই যে আশপাশের লোকজন এরা এতটা সাহস পেল কোত্থেকে? কি করে তারা মেঘ দিদি ভাইয়ের এত বড় একটা ক্ষতি করার সুযোগ পেল? মেঘ দিদির পাশে কত বড় ফাঁক ছিল, যেখান দিয়ে তারা অনায়াসে মেঘদির জীবনে ঢুকে গেল। দাদা, এত বড় ফাঁক কেন তৈরি হলো দাদা? কেন কেন তৈরি করলি তুই? বল। তুই আসলে সুযোগ করে দিয়েছিস অন্যদের, যাতে তারা তোর তৈরি করা ফাঁক দিয়ে অনায়াসে ঢুকে পড়তে পারে। তুই তুই খাল কেটে কুমির এনেছিস। আমি আমার সব ভুল শুধরে নেব, আমি কথা দিচ্ছি আমি আমার সব ভুল শুধরে নেব। তুমি শুধু একবার ওকে আমার কাছে নিয়ে এসো, তুমি বিশ্বাস করো টাম্মি, আমি ওকে মাথায় করে রাখবো। ও আমার থেকে বা আমার পরিবারের কারোর থেকে কোনো কষ্ট পাবে না, আমি কথা দিচ্ছি তোমাকে। তো শুধু যেভাবে হোক একবার ওকে নিয়ে এসো, আমি ওকে ভালোবাসায় ভরিয়ে দেবো ঠাম্মি, বিশ্বাস করো, আমি ওকে ভালোবাসায় ভরিয়ে দেবো। ও সব ক্ষত আমি আমার ভালোবাসা দিয়ে সারিয়ে তুলবো ঠাম্মি, আমি কথা দিচ্ছি। জানো ঠাম্মি, আমি মেঘেদের বাড়িতে গেছিলাম, ওর সঙ্গে দেখা করবো বলেই গেছিলাম, কিন্তু আঙ্কেল কিছুতেই দেখা করতে দিল না আমাকে। ও নিজেও দেখা করলো না আমার সঙ্গে। তারপর অনেক বলার পরে আন্টি বলল যে মেঘ যদি চায় আমার সঙ্গে দেখা করতে, তাহলে সেটা আমাকে ফোন করে জানায়। কিন্তু আন্টি ফোনই করলো না। আমি কি করব বলতে পারো? আমি কি করবো এবার? আমি এইভাবে কি করে বাঁচবো বলো তো? বলো না, আমি এইভাবে কিভাবে বেঁচে থাকবো? আমি তো বেঁচে থাকতে পারবো না, আমি তো মরে যাব। আমি তো মেঘের পাশে থাকতে চাই। মেঘ যে লড়াইটা করছে সেই লড়াইয়ে ওকে সঙ্গ দিতে চাই। আমি তোকে বারবার বোঝাতে চাইছি, আমি কতবার ট্রাই করছি, কত রকম ভাবে বলছি যে আমার সঙ্গে প্লিজ একবার একটু কথা বলো। ও তো কোনো কথাই বলছে না, আমাকে একবারের জন্য কোনো সুযোগ দিচ্ছে না। আচ্ছা টাম্মি, তুমি বলো না, ও ক্লাসের লাস্ট বয় না, সেও পরীক্ষায় বসার সুযোগ পায়, জানো তো? আমি পাবো না, আমি আর একটা সুযোগ পাবো না, তুমি বলো তো? এইভাবে আমি কি করে থাকবো? আমি কি করে থাকবো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। করালীচরণ বাবু ওরফে কালীপদ রায়। কালীপদ? কে কালীপদ? আমি কোনো কালীপদকে চাই না। আমি চিনতে পারছেন? আপনারই বদন, কিন্তু আপনারই বদন, কালীপদ রায়। ম্যাডাম, আমাকে কিন্তু বেশি খাটাবেন না, আমাকে একদম বেশি খাটাবেন না বলে দিচ্ছি। আমাকে যেতে দিন। আরে আমাকে যেতে দিন। ঘাটাতে তো হবেই, ঘাটাতে তো হবেই। করালীচরণ বাবু কথায় বলেন, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আপনি এই পরিবারের আত্মীয় হন। আমি কোনো আত্মীয় নই, আমি এই বাড়িতে কাজ করি, কাজ করি,
কাজ করি দীর্ঘদিন ধরে কাজ করি। না, আপনি এই বাড়িতে কাজ করেন না, কোনোদিনও করতেনও না। আপনার দিদি এই বাড়ির বউ ছিল। আপনি স্বরাজ বাবুর শ্যালক হন। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, এই সদাশয় মহাশয় স্বরাজ বাবুর শ্যালক হন। এবার আপনি মুখটা খুলবেন নাকি অন্য পদ্ধতিতে আপনার মুখ খোলাতে হবে বলুন তো? বলুন, উত্তর দিন। ঋতু রানী কে ছিল? ঋতু রানীর মৃত্যু কিভাবে ঘটেছিল? ঋতু রাজের সাথে ঋতু রানীর সম্পর্ক কেমন ছিল? সেদিন রাতে এক্স্যাক্টলি কি ঘটেছিল? এই ঋতু রানীর মৃত্যুর পর আপনি এই বাড়িতেই রয়ে গেলেন কেন? তার কি কারণ ছিল? আপনার দিদি অর্থাৎ স্বরাজ বাবুর স্ত্রী তার কন্যার মৃত্যু শোকে মারা যান, কি তাই তো? বলুন, আসল গল্পটা কি বলুন? বলুন, না হলে কিন্তু শুট করে দেবো, শুট করে দেবো। বলুন, মুখ খুলুন। জাজ, ইয়েস, কো সার্চ করা হয়ে গেছে, প্রচুর সিম কার্ড পাওয়া গেছে, তার সঙ্গে যন্ত্রটা। কোর মধ্যে মুঠো যন্ত্রের কাজ? চিরঞ্জিত, রিভলভারটা দাও তো। করালিচরণ বাবু, রিভলভারটা ধরুন। ঠিক যেভাবে শুট করে সেভাবে তাক করুন। আমি যদি ভুল না করে থাকি তাহলে এই রিভলভার থেকে গুলি চলেছিল, যে গুলি মল্লিকা রায়চৌধুরীর পায়ে গিয়ে লাগে। আপনি তো একবার চেক করেন। শিওর শিওর জাস্ট। আর স্যার, আপাতত এই সদাশয় করালিচরণ বাবুকে লকআপে রাখুন, আমি পরে ওনাকে ইন্টারোগেট করব। তবে আমার যা ডাউট হচ্ছে, উদর পিণ্ডি বুদোর ঘাড়ে আর বুদোর পিণ্ডি উদোর ঘাড়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কালী পুজোর দিন রাত্রিবেলা আপনাদের কি নাচ হয়েছিল? নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। তুমি কিচ্ছুটি খুঁজে পাবে না হে ঠিকঠিকি। চিত্রাঙ্গদা মানে পুরুপা আর সুরূপা। বিড়াল হলো রুমাল নাকি রুমাল হলো বিড়াল? কিচ্ছু বুঝতে পারছি না সাউদা, ও কি বলছে? ও শব্দ নিয়ে খেলছে, আর শব্দ নিয়ে খেলছে মানেই তদন্ত সমাধানের খুব কাছাকাছি চলে এসেছে। আচ্ছা, কালী পুজোর রাতে অনুষ্ঠানটা ঠিক কি ছিল? নৃত্যানুষ্ঠান? নৃত্য অনুষ্ঠান মানে? মানে যেই মেয়েটি হারিয়ে গিয়েছিল বা মারা গিয়েছিল, দুরকম ভাবে তো ডায়েরি হয়েছিল, সেই মেয়েটি কি পোশাক পরেছিল? কি পোশাক পরেছিল? নন্দিদা, কি তুমি একটা কাজ করো তো, কুয়োতে আরো লোক নামো। কেন? আমার মনে হচ্ছে ওই কুয়োর মধ্যেই মিলবে আরো রহস্য সমাধানের উপকরণ। হ্যালো, কে বলছেন? জ্যাস সান্যাল। এত রাতে ফোন করছেন কেন? এটা আমার অনুশীলনের সময়। এখন আমি ডান্স প্র্যাকটিস করি, আর প্র্যাকটিসের সময় আমি কোনো কল ধরি না। নাচ আমার ধ্যান, নাচ আমার তপস্যা। দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না, ফোনটা রাখুন আপনি। শুধু একটা ইনফরমেশন চাই আমার। কি? কালী পুজোর দিন রাত্রিবেলা আপনাদের কি নাচ হয়েছিল?
আমি উত্তর দিতে বাধ্য নই। ফোনটা রাখুন আপনি। 1 মিনিট। উত্তর দিতে বাধ্য আপনি। উত্তর দিন কি নাচ হয়েছিল, তা না হলে কিন্তু ডিপার্টমেন্টে তুলে নিয়ে আসবে। কি ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, ডিপার্টমেন্টে তুলে নিয়ে আসবো। এবার উত্তর দিন, বলুন কি নাচ হয়েছিল? কোনো ক্লাসিক্যাল নাচ, কত্থক, কথাকলি, অন্য কিছু? না। তাহলে কি হয়েছিল? কি হলো বলুন, উত্তর দিন, তার হলে কিন্তু এক্ষুনি ফোর্স পাঠিয়ে আপনাকে এখানে তুলে নিয়ে আসবো। সেদিন রবীন্দ্র নৃত্য হয়েছিল, আমরা সবে তখন নাচ শেখা শুরু করেছিলাম। মোহিনী রায়চৌধুরী আমার বড় জেঠিমা, রবীন্দ্র নৃত্য উনি বড় ভালোবাসতেন। কোন নৃত্যনাট্য হয়েছিল? নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। আপনার একটা যমজ বোন ছিল, তার নাম ঋতু রানী ছিল। আপনারা 2 ভাই বোন মিলে নাচ করতেন, তাই না? কথাকলি করতেন আপনারা দুজন মিলে। তুমি কিচ্ছুটি খুঁজে পাবে না হে ঠিকটিকি, থই খুঁজে পাবে না এই রহস্যে। চিত্রাঙ্গদা মানে উরূপা আর সুরূপা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজেদের ভালোবাসার জন্যে আমার ভাইয়ের বউয়ের গয়না সেইগুলোকে নিয়ে তোমাদের ভালোবাসার সংসারের জন্য সেই গয়নাটাকে পাথেয় করে নিলে। ছি, 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 ছি। পরাগ বাবু, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে বাজে কথা বলছেন। Shut up! আর একটাও বাজে কথা আপনি বলবেন না, একটাও না। আপনি কি করেছেন সেটা এখানে সবাই দেখেছে, প্রত্যেকে দেখেছে। লজ্জা করে না আপনার? ও সুচরিতা দি, শিমুলটাকে যে একেবারে ফাঁসিয়ে দিল এরা। সেটাই তো দেখছি। আমরা তো কিছু করতেও পারবো না, এটা প্রমাণও করতে পারবো না যে এই কাজটা শিমুল করেনি। किसने कहा कि सबूत इकट्ठा करा जाবে না? फिंगरप्रिंट নিতে হবে। सिर्फ গহনার फिंगरप्रिंट নিলে তো হবে না, চাবিরও নিতে হবে। ঠিক বলেছিস, তোর মাথায় তো বুদ্ধি আছে শিষ্যা। পরাগ বাবু, আপনাদের সকলকে বলছি, প্লিজ আর যাই করুন শিমুলকে এইভাবে অবিশ্বাস করবেন না। আচ্ছা ঠিক আছে, ফাইন ফাইন। গয়নাটা তো আমার ব্যাগ থেকে পাওয়া গেছে, সুতরাং আমি অপরাধী। আমি জানি ডেফিনেটলি এটা আমার ব্যাগে অন্য কেউ রেখেছে, কিন্তু তাও আমি এই দায় আমার মাথা পেতে নিচ্ছি। কিন্তু প্লিজ আমি বারবার বলছি আপনাদের, শিমুল এরকম একটা নিচু একটা জঘন্য কাজ করতে পারে না। ঠিক আছে, আপনারা একটু শান্ত হন, চুপ করুন, আমরা দেখে নিচ্ছি। স্যার, আপনি কিন্তু একেবারে নিরপেক্ষভাবে বিচার করুন। সমস্তটা আপনার চোখের সামনে হয়েছে। এই ঘরে আর কেউ ঢোকেনি, কেউ তো ঢোকেনি যে এই কাজটা করতে পারে। স্যার, আমার একটা কথা বলার আছে। এখনো তোমাদের এখনো কথা বলার থাকছে বিপাশা বৌদি? আলবাত আছে। শিমুলকে মাথা নিচু করে এই বাড়ি থেকে চলে যেতে হবে, সেটা জানার পর আমার কথা থাকতেই পারে, বক্তব্য থাকতেই পারে। শিমুল চলে যাবে ঠিক আছে, কিন্তু মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে এই বাড়ি থেকে বেরোবে। মাথা উঁচু করে রাখার আর সুযোগটা পেল কোথায়? মাথা উঁচু করার উপায় বা রাখলে কোথায় সে? যা ঘটনা ঘটলো তাতে তো আর যাই হোক, মাথা উঁচু করে তো রাখা যায় না। তুমি ওটা বিশ্বাস করছো কাকিমা? তুমিও? ও তো ওই রকমই, সব সময় পাল্টি খায়, সব সময় ও ভুলে যায় যে ওর জন্য শিমুল কে কে করেছে, সব ভুলে যায় ও।
সব 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 মনে আছে আমার, ভাবিস নে। আসলে দিদি এরকম একটা ঘটনা দেখে না মানে অবাক হয়ে গেছে দিদি। আমি অবাক হয়েছি রে ছোট। তোরা অবাক হোস নে? আমার অবাক হয়ে যাওয়াটা ভারী অপরাধ হয়ে গেছে না রে? না না দিদি, আমি সেভাবে বলিনি কথাটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গয়নাটা কে এনে শতদ্রুর ব্যাগে ফেলেছে সেটা আমরা জানি না, কে নিয়েছে তাও আমরা জানি না। আমি কথার কথা ধরেই নিচ্ছি শিমুল এনে গয়নাটা শতদ্রুর ব্যাগে ফেলেছে, কারণ শিমুলের কাছেই লকারের চাবি ছিল। আর শিমুল যা বলছে সেই অনুযায়ী ওই সময় ঘরে পরাগ ছাড়া আর কেউ ছিল না। তাহলে পরাগ আর শিমুল ছাড়া এই ঘটনাটা আর কেউ জানে না, জানা সম্ভব না। আচ্ছা দেখুন স্যার, পরাগ বলছে পরাগ ঘরে ছিল, এমনটাও তো হতে পারে যে ওই গয়নাগুলো নিয়ে ওর ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে রিভেঞ্জ নেওয়ার জন্য। এটা তো হতেই পারে। এসব কি বলছো কি তোমরা? जो নর্মাল আছে वही বলছি পরাগ। তোমার যেসা মনে হচ্ছে কি তুমি এই কামটা করতে পারো না, वैसे আমরা বিশ্বাস করি শিমুল এই কামটা করতেই পারে না। पर क्या है ना पराग, कानून के पास कौन क्या कर सकता है कौन क्या नहीं कर सकता है এসবের কোনো ভ্যালু নেই। কানুন সির্ফ सबूत চায়। তাহলে ও বৌমারা, তাহলে কি করতে হবে বলো? কি করতে বলছো তোমরা? বলো বলো বলো। স্যার, আমরা চাইছি আলমারির চাবিতে হাতের ছাপ যদি কিছু থেকে থাকে তাহলে সেটা আপনারা তাড়াতাড়ি কালেক্ট করুন। আলমারির চাবিতে কার হাতের ছাপ রয়েছে সেটা কিন্তু খুব শিগগিরই আমাদের জানাটা প্রয়োজন এবং খুবই জরুরি। আর সেটা জানা গেলেই তো পুরো ব্যাপারটা নিষ্পত্তি হয়ে যাবে। আর এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরই দায়িত্ব নিয়ে করতে হবে স্যার। আপনারা কি এটা চাইছেন করতে? না 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 না, একেবারেই নয়। আমরা এসব ঝুট ঝামেলার মধ্যে একদম যেতে চাই। আমরা চাই। না না, তোমরা কারা? তোমরা তো প্রতিবেশী। তোমাদের চাওয়া না চাওয়ায় কি এসে যায়? দেখো, তোমরা এসব বলছো বটে, কিন্তু এখন এই সমস্ত কথা বলে কি লাভ? আমার বৌমা সে তো জোর দিয়ে কিচ্ছু বলছে না, কিচ্ছুটি বলছে না। জোর দিয়ে বলি বা কি হবে মা? আমি যদি জোর দিয়ে বলি তোমরা কি কেউ আমার কথা বিশ্বাস করবে? কেউ তোমরা আমার কথা বিশ্বাস করবে না। আর যারা বিশ্বাস করে তারা কিন্তু এমনিই বিশ্বাস করবে। আর যদি তাদের সামনেও কেউ বলে যে শিমুল এই কাজ করেছে, তারা বলবে যে না, শিমুল এই কাজ করতে পারে না। পার্থক্য না এখানেই থেকে যাচ্ছে। যাক, এই দুঃখ করে তো লাভ নেই। সবাই তো আর এক জীবনে সবকিছু পায় না। কি গো, এখন কি হবে? তুই চিন্তা করিস না, পরাগ দা এটা কিছুতেই করতে দেবে না। যদি এরকম কিছু হয়েও ব্যাপারটাকে আমি ম্যানিপুলেট করে দেবো। কিভাবে করব সেটা আমার উপর ছেড়ে দেবো। বৌমা বলি, এ সমস্ত করলে কি কোনো লাভ হবে? মা, আমি এখান থেকে চলে যাব ঠিকই, কিন্তু যাওয়ার আগে আমি এটা প্রমাণ করতে চাই যে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি করিনি। যেই কাজটা হয়েছে সেই কাজটা আমি করিনি। এই কাজের দায় আমার নেই। তাহলে কে দায়ী? তুমি কি আবার নতুন করে কথা ঘোরাতে চাইছো শিমুলদি? কে দায়ী সেটা জানার জন্য চাবিতে কার কার হাতের ছাপ আছে সেটা জানা দরকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বাড়ির সবাই তো সুস্থ নয় রে, যদি হতো তাহলে কি আর এরকম পরিবেশ তৈরি হতো? চলো মমিতা, থালাটা নিয়ে আসি এবার। কৃষ্ণা, যদি এখানে ঈশান আই বুড়ো ভাত হয় তাহলে কিন্তু আমি তুল কালাম করবো। তুমি ভালো করেই জানো, মাথা গরম হয়ে গেলে আমি কিন্তু মানুষ থাকি না। করে দাঁড়িয়ে না থেকে বেড়াটা লাগা না। তখন থেকে আমি কি বেড়া লাগাবো নাকি? তাহলে কে লাগাবে? ডেকোরেটরের লোকদের বলো। আরে ওরা, আরে ও দাদা এদিকে আসুন, সবাই এদিকে আসুন।
এই না এবার বলো। আইয়া বলে কি ধাসটা হচ্ছে, তখন কি করছিলে, বিড়ি খাচ্ছিলে? হ্যাঁ আরে কি করতে হবে সেইটা আগে বলো না। হ্যাঁ, সেটাই তো বলছি। আরে শোনো, বাইরে বেড়া রাখা আছে, যাও নিয়ে এসো, লাগাতে যাও যাও। একটা কাজে দিতে ঠিক করে করে। জেঠু জেঠু এভাবে উঠোন ভাগ হবে না, সেটা তো আগেও বলেছিলাম আমি। চুপ করবে নি মুখা, নিজে সমস্ত ঝামেলা পাকিয়ে এখন আমায় জ্ঞান দিতে এসছিস। শোন, আমি বলছি বাড়ির মাঝে বেড়া লাগবে, আর আমার কথাই শেষ কথা, এটা মাথায় থাকে যেন। হ্যাঁ, বেড়া, এই বেড়া কোথায়? তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। আমার বেড়া, ওগো বেড়ায় ভুবন বড়া। আমারই এতদিনে আমার স্বপ্ন পূরণ হলো, দত্ত বাড়িতে বেড়া লাগলো, পাওয়া যাচ্ছে না, দেখে না আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার বেড়া, আমার বেড়া। টামি, টামি, এটা কি হচ্ছে বলো তো? তুমি আজকে দত্ত বাড়ির উঠোনে বেড়া বসলো, সেটা আমার জন্য। আমি যে সেটা সহ্য করতে পারছি না টামি, আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না টামি। কিন্তু এই বেড়া যে আমি কি করে উপড়ে ফেলবো সেটাও তো বুঝতে পারছি না। কাঁদিস না দিদি ভাই, কষ্ট পাস না, পরের কথা পরে ভাববি। আগে তুই আমার দাদু ভাইয়ের জীবনটা বাঁচা দেখি, তারপর তুই এই বেড়াটাটা যে উপড়ে ফেলতে পারবি সেটা আমি ঠিক জানি। মনে জোর রাখ দিদি ভাই, হেরে যাস না, তোর যজ্ঞ দাদাকে ডাক। যজ্ঞ দাদাকেই তো ডাকছি ঠাম্মি, কিন্তু এত কিছুর পরও যে সৃজন মুখ খুলছে না, আমার খুব ভয় করছে। যজ্ঞ দাদা, সৃজন মুখ খুলবে তো? ও বলবে তো সেদিন রাত্রে কি ঘটেছিল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আইবুড়ো ভাত খেতে যাচ্ছ? কই, আমি তো পারছি না, তুমি কি করে পারছো বন্যা? সৃজন এখন বাড়িতে যা কিছু ঘটছে, এই সমস্ত কিছু বন্ধ হয়ে যেতে পারে। একবার তুমি বলো সেদিন রাত্রে কি ঘটেছিল, না হলে কিন্তু ঠাম্মি আর বাবা সত্যি সত্যি আমার বিয়েটা দিয়ে দেবে। সেদিন রাত্রে ঈশা এটা তো বন্যা নিজে হাতে কাজ করা পাঞ্জাবি। গিফট দেয়া না, গিফট দেয়া, গিফট। এই নাও, রাখলাম তোমার গিফট। চাই না আমার তোমার এই লোক দেখানো দেয়া গিফট। আরে সৃজন, কি হয়েছেটা কি তোমার? কি করছো কি এসব তুমি? তোমার দেওয়া গিফটগুলো আমি সব ফেরত দিয়ে দিচ্ছি। আর তোমার হঠাৎ কি হয়েছে? হ্যাঁ, এখন হঠাৎ তুমি সৃজন, তুমি এসব কেন করছো? সত্যি বাবা, মেয়েদের আমি কোনোদিনও বুঝবো না, কোনোদিনও না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও না। সরে যাও বন্যা। সৃজন, তোমার কি হয়েছে বলো তো? কেন পাগলামো করছো? আর গিফটগুলোই বা কেন ফেরত দিচ্ছ? কেন? তুমি যেমন তোমার নিজের কথা ফিরিয়ে নিয়েছো না, আমিও তেমন তোমার দেয়া গিফটগুলো তোমায় ফিরিয়ে দিলাম। আমি কথা ফিরিয়ে নিয়েছি নাকি তুমি? বাহ পর্ণা, বাহ, সত্যি তোমার এত জ্ঞান, এত বুদ্ধি,
তুমি সবকিছু একবারেই বোঝো, তুমি সবকিছু নিজে হাতে একা হ্যান্ডেল করো। তুমি এইটুকু বুঝতে পারছো না? আমি যা করেছি বিপদে পড়ে করেছি, এই সহজ কথাটুকু তুমি বুঝতে পারছো না পর্ণা? তুমি তো বলতে যে আমার বিপদে সবসময় তুমি আমার পাশে থাকবে, সারা জীবন থাকবে। কোথায় পর্ণা? এখন কোথায় তুমি? এখন অন্যজনের সাথে বিয়ে করবে বলে তোমার মনে এত আনন্দ, তুমি আইবুড়ো ভাত খেতে যাচ্ছ। সত্যি কই, আমি তো পারছি না। তুমি কি করে পারছো পর্ণা? বলো কি করে পারছো? সৃজন, তুমি কি সারাটা জীবন আমাকে শুধু ভুলে বুঝে যাবে? আমি কি করে পাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো না? সৃজন, শুধুমাত্র তোমার মুখ থেকে সত্যি কথাটা শুনবো বলে। কি এমন ঘটলো গো সেদিন রাত্রিবেলা যে এতটা ডেসপারেট আমাকে হতে দেখো তুমি চুপ করে রয়েছো? এত কষ্ট পাচ্ছ নিজে, তাও সেদিন রাত্রে কি ঘটেছিল সেই ব্যাপারে টু শব্দটাও করছো না। সৃজন, সৃজন, এখন বাড়িতে যা কিছু ঘটছে এই সমস্ত কিছু বন্ধ হয়ে যেতে পারে যদি একবার তুমি বলো সেদিন রাত্রে কি ঘটেছিল। ঠাম্মিকে বাবাকে আমি নিজে বোঝাবো। প্লিজ একবার বলো তুমি আমাকে সত্যিটা, না হলে কিন্তু ঠাম্মি আর বাবা সত্যি সত্যি আমার বিয়েটা দিয়ে দেবে। না, আজ আমি আর চুপ করে থাকবো না। যা হওয়ার হবে। পর্ণাকে আজ সত্যিটা বলেই দেবো, বলে দেবো আমি কি ফাঁসান ফেসেছি। পর্ণা, পর্ণা, আমি তোমাকে সব সত্যি কথা বলছি। আসলে সেদিন রাত্রে ঈশা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই শালিনী কি রোহিতের সঙ্গে আবার নতুন করে সংসার পাততে চাইছে নাকি রে? God knows. শালিনী মিত্র এই লুজারটা জীবনে কোনোদিনও ফিরবে না। আমি তো জাস্ট রোহিতকে নিয়ে একটু খেলা করছি। ও একটু একাডেমির হয়ে খেটে দিতে পারবে। বদি কাম কাম। ঠাকুরমশাই, হ্যাঁ 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 হ্যাঁ, এবার এই পবিত্র ঘরটা ওই ভিটের মধ্যেখানে রাখুন। আপনার ধানুকে জানা এখানে কি হচ্ছে? কেন জানি না আমার ভালো লাগছে না এখানে। ফুলকিটার জন্য খুব কষ্ট হচ্ছে। না, আবার আপেল আমি খাবো না, আমি তো ঠিক হয়ে গেছে। বায়না করবি না। ওই দেখ, এই যে দুধ এনেছি, চুপচাপ খাবে। আমি দুধ খাবো না, আমি একদম খেতেই হবে। আমি খাবো না। শরীরের অবস্থাটা দেখেছো? হ্যাপি আল বল, অনেক বড় করে উৎসব, অনেক সাংবাদিক এসেছে। ও ঠিক আছে, তুই আমাকে ছবি টবি পাঠা, আমি দেখছি। মা বলছি, দা ভাইয়ের কি স্পোর্টস একাডেমির সাথে জড়িয়ে পড়াটা ঠিক হলো বলো তো? এসব কথা তো দা ভাইকে জিজ্ঞেস কর। কোনটা যে ঠিক হচ্ছে কোনটা যে হচ্ছে না সত্যি সত্যি বোঝা মুশকিল হয়ে গেছে।
আচ্ছা কাকি, বাবা কি করে রাজি হলো গো? দাদা কি করতেন? পূর্ব মেদিনীপুরের উন্নতির কথা বলল রুদ্র। তখন আর দাদার কি করার থাকতে পারে? রাজি তো হতেই হতো, তাই না? আচ্ছা, তোমরা এত কি নিয়ে কষ্ট পাচ্ছ? স্যার তো সবার সামনে আমায় কথা দিল বক্সিং শেখাবে। আর তোমরা এত চিন্তা করো না তো, ওই খেলা স্কুলে আমি স্যারকে যেতে দেবো নাকি? ঠিক আটকে দেবো, দেখো তোমরা। তোর মনটা একদিন না একদিন দেখিস রোহিত ঠিক বুঝতে পারবে। তবে আমি দা ভাইকে যতদূর চিনি, ফুলকির শরীর ঠিক নেই বলে দা ভাই কিন্তু চলেও আসতে পারে। ইস, মা কালী যেন তাই করে গো ধানু দিদি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভগবান জানেন হঠাৎ ফুলকির জন্য এত খারাপ কেন লাগছে আমার। কেন মনে হচ্ছে আমি ওকে ঠকাচ্ছি। শালিনীর এই স্পোর্টস একাডেমির পুজোয় আমি একা এসে ঠিক করেছি তো, কিন্তু ফুলকি কি করি বা আসতো। অংশমানদা, আমার একটা ছোট কাজ করে দেবে? হ্যাঁ বলো না। আমি বাড়ি গেলাম, এই কথাটা এখানে সবাইকে একটু প্লিজ বলে দিও। আমার না শরীরটা ভালো লাগছে না, প্লিজ। হ্যাঁ, এই রোহিত, রোহিত কিন্তু ভাই, ভাই শোন না। আচ্ছা ভাই কোথায় গেল, কিছু বলে গেছে? ও তো বললো ওর শরীরটা একটু খারাপ করছিল, ও বাড়ির দিকে গেছে। এই তো আমি একেবারে সেরে গেছি। এই তো হাত পা নাড়তে পারছি। কি করছো তুমি? কি করছো? কই কিছু না তো। বলছিলাম স্যার, আপনার খেলার স্কুল খোলা হয়ে গেছে? ওষুধ খেয়েছো? হ্যাঁ। একবারে কোনো কথা শুনতে পাচ্ছ না তুমি? ওষুধ খেয়েছো? হ্যাঁ। মা কালী, তুমি তো দেখছি ফুলকি দাসের কথা শুনে ফেলেছো, স্যারকে আনিয়ে দিয়েছো। ফুলকি বলছি, উমা দা ভাই, দা ভাই বলছি যে তুই হঠাৎ চলে এলি। না মানে ওখানে তো অনেকেই রয়েছে। ওমা, তোমার আর শালিনীর তরফ থেকে তো সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল, তা তুমি চলে এলে চলবে? কেন খোঁচা দিচ্ছ বৌদি? শালিনী যা যা প্ল্যান করেছে সবটাই আমাকে না জানিয়ে করেছে। দেখো, আমি শুধু শালিনীকে সাহায্য করব বলেছিলাম, দ্যাটস ইট, তার বেশি কিছু আমি বলিনি। এনিওয়ে, শালিনী সন্ধ্যেবেলায় একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, সেখানে বাড়ির সবাইকে যেতে বলেছে। এটার জন্য নিশ্চয়ই তোমরা আমাকে দোষী সাব্যস্ত করবে না। মা, তুমি বরং এই বিষয়টা নিয়ে জেঠুমনির সাথে কথা বলে নিও। কিসের পার্টি স্যার? নাচ গান হবে? আর কি কি যাবে? বাড়ির সবাইকে তো যেতে বলেছে, কিন্তু এখন কি তোমার যাওয়া ঠিক হবে? আমি যদি না যাই তাহলে শাকচুন্নি ম্যাডাম স্যারকে নিশ্চয় বিপদ ফেলবে। উফ, বলছি তো বায়না করিস না ফুলকি। আমি আর তুই বাড়িতে থাকবো, বাকিরা যাক। আমিও থাকবো, ফুলকি না গেলে আমি কোথাও যাবো না। আমিও না। এবার তো দেখছি ফুলকির যাওয়াটা অবশ্যম্ভাবী। আমরা সবাই মিলে একসঙ্গে যাব। শালিনী ম্যাডামের পার্টি বলে কথা, আর আমি না আগে কখনো এরকম জায়গায় যাইনি। এখানকার হইচই কেমন হয় সেটাও দেখিনি। স্যার, আমরা যাব তো? বেশ, আমি তাহলে শালিনীকে জানিয়ে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা কাজের সূত্রে
বেশিরভাগ সময়টা কলকাতাতেই থাকতো। মা তো ছিল না, আমি থাকতাম আমার মামা মামির কাছে, সাথে আমার ভাই আর খুব আদরের বোন। ওরা না থাকলে আমি জীবনে বাঁচার তাগিদটাই পেতাম না। মামির কাছে থেকে শিখেছি সংসার কিভাবে আগলাতে হয়, অভাব অনটন সব কিছুকে কি করে জয় করতে হয়। জানেন তো, আমি না প্রথম আমার মামার সঙ্গে এত বড় কলকাতা শহরে এসেছিলাম, সেদিনও অনেক বিপদ আমাদের ছেঁকে ধরেছিল, তবু আবার ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছিলাম। আর এই যে আমার নতুন মায়ের কাছ থেকে শিখেছি জীবনে কখনো না হার মানতে নেই। বাবা চলে যাওয়ার পর থেকে নতুন মা যেভাবে বুক দিয়ে আমার বোন কুসুমকে আগলে রেখেছিল, যেভাবে নিজের শক্ত থেকে আমাদের সবাইকে সাহস জুগিয়েছে, তার তুলনা হয় না গো। আর ওই যে আমার নতুন মার পাশে দাঁড়ানো আমার বোন কুসুম, ও বাবা আর একটা কথা বলি, সে কিন্তু এখন আর আমার বোন নেই, সে আমাদের বাড়ির অনির বউ। দুজনেই আমার খুব কাছের, আমার শাসন ভালোবাসা সব দিয়ে যেন আমি চিরকাল ওদেরকে আগলে রাখতে পারি। তবে এই বাড়িতে কুসুম আসার আগেও বোনের অভাব আমি কখনো অনুভব করিনি। আমার এ বাড়িতে বোন ছিল তো, যে আমায় বলেছিল সুপুরি হুই মুই। সুপার ওম্যান রামা বৌদি, তুমি আমাদের সুপার ওম্যান। আর আমার ভাইকে গ্রামে ছেড়ে রেখে আসার পর ভেবেছিলাম যে এরপর হয়তো আমার ভাইফোঁটাগুলো একাই কাটবে, কিন্তু এই যে রাজেশ দাদা আর ঠাকুর জামাই যেভাবে আমাকে আগলায় নিজের বোনের মতো, সেরকম ভাবে ভাইফোঁটার দিনটাও উতরে দিয়েছে। আর ওনাদের বাড়ির বাকি সবাইও বড্ড ভালো। আর এই যে ইনি হলেন আমার ছুটি রানী। এই বাড়িতে আসার পর আমি তো এই ম্যাডামের গল্প শুনতাম আমাদের রাজুদার কাছে, শুধু শুনতাম কুশবাবুর ম্যাডাম, না দেখলে আমি যে তাকে সতীন কাটাই বানিয়ে ফেলেছিলাম গো। তারপর যেদিন ছুটি রানী আমার সঙ্গে ভাব জমালো, তারপর কে দেখে আমাদের। আর এই যে আমার ডান পাশে দুজন বসা, এনাদের ছাড়া আমি যে এই বাড়ির একজনই হয়ে উঠতে পারতাম না গো। আমার জেঠুমণি আমার ওপর ভরসা করে আলতা বানানোর প্রতি আমার আগ্রহ দেখে এই বাড়ির ব্যবসায় আমাকে যুক্ত করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো আমার নিজের মাকে কখনো পাইনি, তবে এই বাড়িতে এসে বড় মাকে পেয়ে বুঝেছি মায়ের শাসন আর মায়ের আদর জীবনে চলার পথে কতটা জরুরি। আমি যখন আমার বাবাকে হারিয়ে ফেলি, আমার মনে হয়েছিল আমার জীবন আর কিচ্ছু নেই। তারপর সবার সাথে থাকতে থাকতে আমি জীবনের গতি পেলাম, আর পেলাম আমার এই মিষ্টি বাবাকে। এই বাড়িতে কিন্তু আর একজনও আছে, তার নাম হলো বিদ্যেধরী। সে হলো আমাদের আদরের বিড়াল। তার কথা যদি আমি না বলি, সে একদম রাতে আমাদের বাড়ি তছনছ করে দেবে। আর ওই যে দাঁড়িয়ে মালবিকা আর মিকি, আমাদের বাড়ির নতুন সদস্য। আর যার কথা না বললে এই শিলবাড়ি থুরি আলতা বাড়ির পরিচয় অসম্পূর্ণ থেকে যায়, তারা হলেন আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুর ফ্যাক্টরির এই প্রত্যেকটা মানুষ।
আর আমাদের মা মহালক্ষ্মীর বাহন পেঁচা। আর যে মানুষটা না থাকলে পাখি অসম্পূর্ণ, সে হলো আমার কুশবাবু। সে প্রথম দেখা থেকে আজ পর্যন্ত কুশবাবু মানে আমার স্বামী আমাকে আগলে গেছে। আমাকে আজ পর্যন্ত একদিনও বুঝতে দেয়নি যে মাধুনিয়াতে উনি দায়ে পড়ে আমাকে বিয়ে করেছিলেন। একটা মেয়েকে এইভাবে মারছেন, তা আবার সবার সামনে। আরে এখানে তো ওর কোনো দোষ নেই। এই আবার কথা বলছো তুমি? তখন থেকে ওরা সালিশি করে যাচ্ছ। ও দায়িত্ব কে নেবে? তুমি নেবে? নেব। দায়িত্ব নেবে মানে তুমি এই মেয়েকে আমাদের পাখিকে বিয়ে করবে? হ্যাঁ, পাখি কখনোই কুশের অর্ধাঙ্গিনী নয়। পাখি কুশের জীবনের সবটা জুড়ে আছে। আচ্ছা এবার গিফটের রাগাবো? শুভ বিবাহ বার্ষিকী। ও বাবা, আবার ছবি কেন? আরে এত সুন্দর সাজ হলো, আমরা যে জোর করে তোমাকে বসিয়ে রাখলাম তোমাকে সাজাবো বলে, তার একটা ছবি তো দরকার, তাই না বলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গোপিনী, তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে? আমাকে শাস্তি দেওয়ার? গোয়ালা, আমি তোমাকে এমন শাস্তি দেব যে তুমি সারা জীবনে ভুলবে না। গোপিনী, আগে শাস্তিটা তো বলো। আমি বলছি কি শাস্তি কানাই। দাও এই বাঁশরি আমায় দিয়ে দাও। আমার বাঁশরি? আমি শুনেছি এই বাঁশরির মধ্যে তোমার প্রাণ লুকিয়ে রয়েছে এবং এর দ্বারাই তুমি সবাইকে মোহিত করো। তাই ঠিক আছে, আজ আমি তোমার এই বাঁশরি টুকরো টুকরো করে দেব। গোপিনী, তুমি আমায় যে কোনো শাস্তি দাও, কিন্তু আমার থেকে আমার বাঁশরি কেড়ে নিও না। তুমিই তো বলেছিলে যে তোমার শাস্তি আমি ঠিক করব। তাই এখন তোমাকে আমার দেওয়া শাস্তি স্বীকার করতেই হবে। কানাই, তুমি আমার বোনকে কাঁদিয়েছো তাই না? এবার তোমায় না কাঁদালে আমি রাধার দাদা জয়দেব নই। দাও এই বাঁশরি আমায় দিয়ে দাও। ঠিক আছে জয়দেব দাদা, যদি গোপিনী বলে যে আমার বাঁশরি দিয়ে দিই, তাহলে তো আমাকে বাঁশরি দিতে হবে। দাদা, তোলো এই বাঁশরিকে আর ভেঙে দাও। গোয়ালাট, এটাই শাস্তি। দাদা, ভেঙে দাও। দাদা, তাড়াতাড়ি করো। দাঁড়াও, এক্ষুনি ভাঙছি। এটা কি হচ্ছে? এই ছোট্ট বাঁশরি তুলতে পারছি না কেন?
দাদা? জানি না বোন, এই বাঁশরি অনেক ভারী হয়ে গেছে। কিন্তু এটা তো একটা বাঁশরি, এত ভারী কি করে হতে পারে যেটা তুমি তুলতে পারছো না? কিন্তু আমিও রাধার দাদা, এই বাঁশরি আমি তুলেই ছাড়বো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।